বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। ফৌজদারি কার্যবিধি আইনের গত ক্লাসে পড়েছিলাম 514 পর্যন্ত, জামিনদারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, তাই না? আজকে আমরা পড়ব 522 থেকে। খেয়াল করব 43তম অধ্যায়। 522 স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষমতা। যদি কোনো ব্যক্তি বলপূর্বক, শক্তি প্রদর্শন পূর্বক কোন সম্পত্তি দখল করে রাখেন, বিষয়ে এই বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়ে থাকে, আদালত উল্লিখিত অপরাধীকে বিচার করার পাশাপাশি তিনি যে সকল সম্পত্তি জোরপূর্বক, শক্তি প্রয়োগপূর্বক দখলে রেখেছিলেন, তাকে 1 মাসের মধ্যে সে সম্পত্তি সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিবে। আইনের পরিভাষায় তাকে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষমতা। তাহলে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষমতা বলতে বোঝানো হয়েছে বেদখলকৃত সম্পত্তি অপরাধীকে 1 মাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দান। 522 কত ধারা অনুযায়ী? 522 ধারা অনুযায়ী। যে কোনো ক্ষেত্রে দেখবেন কোন প্রকার গডফাদারকে ধরা হয়েছে, তার মাধ্যমে বিভিন্ন প্রকার সম্পত্তি তিনি জোরপূর্বক দখল করে রাখেন, চাঁদা আদায় করেন, সেক্ষেত্রে তাকে দণ্ডদানের পাশাপাশি তাকে নির্দেশ দেওয়া হয় যে 1 মাসের মধ্যে তুমি যে সকল সম্পত্তি নিজ ক্ষমতায় দখল করে রেখেছ, সে সকল সম্পত্তি সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দিবা। 522 ধারা অনুযায়ী। প্রশ্ন যদি আসে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষমতা, কোন কোন ক্ষেত্রে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দিয়ে থাকেন এবং সেই সম্পত্তি কত সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন, আমরা 522 দেখতে পাই 1 মাসের মধ্যে। দেন আমরা চলে যাব 523। 523 খেয়াল করে, এগুলো আপনারা জানেন, পুলিশ আইন পড়ে আসছেন, পুলিশ আইনের সময়ও এই ধারাগুলো পড়ছেন। আমরা দেখব চুরাই মাল, চুরাই মাল এবং 51 ধারা অনুযায়ী গৃহীত মাল। 51 ধারায় কোনটা খেলা আছে কিনা আপনাদের? তল্লাশি পূর্বক, দেহ তল্লাশি পূর্বক যে সকল মালামাল পাওয়া যায়। 51 ধারা অনুযায়ী গৃহীত মালামাল, চুরাই বলে গৃহীত মালামাল, পাশাপাশি দাবিদারহীন সম্পত্তি। এই 3টা সম্পত্তি, কয়টা সম্পত্তির কথা বলছে? 51 ধারা অনুযায়ী গৃহীত মালামাল, চুরাই মাল এবং দাবিদারহীন সম্পত্তি। এই 3টা সম্পত্তি পুলিশ প্রাপ্ত হওয়ার পর, পুলিশ হেফাজতে নেওয়ার পর, পুলিশ সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন প্রেরণ করে থাকে। এই জন্য দেখেন এই শীটের উপরে লেখা আছে ম্যাপ 6, ময়াকার মে দিয়ে বোঝানো হয়েছে ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন প্রদান। বেওয়ারিশ সম্পত্তি, চুরাই মাল, 51 ধারা অনুযায়ী গৃহীত মালামাল সম্পর্কে ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ প্রতিবেদন দিবে 523-1। 523-1। পাশাপাশি আমরা দেখব ম্যাজিস্ট্রেট যদি, এখানে একটা হেডিং দেখেন দেওয়া আছে, জব্দকৃত মালামালের মালিক অজ্ঞাত হলে করণীয় কি? প্রশ্ন আসতে পারে দাবিদারহীন সম্পত্তির মালিক অজ্ঞাত হলে করণীয় কি, আলোচনা করুন। মেইন বইয়ের ভাষা, টাস্কি লেগে যাওয়ার কোনো কারণ নাই যে কোত্থেকে আসছে। আমরা দেখব বেওয়ারিশ সম্পত্তির মালিক অজ্ঞাত হলে করণীয় 523-2। কি করণীয়? অজ্ঞাত মালিক অর্থাৎ মালিক নাই, সেজন্য মালিককে খুঁজে বের করার জন্য ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন মালিক খুঁজার জন্য 523-2, যা আমরা পুলিশ আইনে দেখতে পাই 26-1। আর 523-1 আমরা দেখতে পাই পুলিশ আইন 25। পুলিশ আইন 25। তাহলে বেওয়ারিশ সম্পত্তি, দাবিদারহীন সম্পত্তি, চুরাই মাল, 51 ধারা অনুযায়ী গৃহীত মালামাল প্রাপ্তির পর পুলিশ অফিসার প্রতিবেদন দিবেন ম্যাজিস্ট্রেটের নিকট 523-1। মালামালের মালিক যদি অজ্ঞাত হয়ে থাকে, মালামালের মালিক যদি অজ্ঞাত হয়ে থাকে, সেক্ষেত্রে 523-2 পুলিশ আইন 26-1 ধারা মোতাবেক, পুলিশ আইন 26-1 ধারা মোতাবেক আমরা দেখতে পাই অজ্ঞাত মালিককে খুঁজে বের করার জন্য ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন। ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন। আমরা দেখতে পাই
ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন 523-2 মোতাবেক, যা আমরা পুলিশ আইনের 26-1 দেখতে পাই। এছাড়া আমরা দেখব ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর যদি 6 মাসের মধ্যে মালিক হাজির না হয়, মালিককে খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে উল্লিখিত সম্পত্তি বিক্রয়পূর্বক সরকারি কোষাগারে জমা হবে 524 পুলিশ আইনের 27। 524 পুলিশ আইনের 27। তাহলে 51 ধারা অনুযায়ী গৃহীত মালামাল, চুরাই বলে সন্দেহকৃত মালামাল, দাবিদারহীন যে সম্পত্তি, এই সম্পত্তি পুলিশ হেফাজতে আসার পর পুলিশ প্রতিবেদন দিবেন ম্যাজিস্ট্রেটের নিকট 523-1 পুলিশ আইন 25। ম্যাজিস্ট্রেট মালিক খোঁজার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন 523-2 পুলিশ আইন 26-1। 523-24 আমরা দেখতে পাই যদি মালিক 6 মাসের মধ্যে হাজির না হয়, সেক্ষেত্রে উল্লিখিত সম্পত্তি বিক্রয়পূর্বক অর্থ সরকারি কোষাগারে জমা হবে 524 পুলিশ আইন 27। 524 পুলিশ আইন 27। আর যদি দেখা যায় যে সকল সম্পত্তির কথা বলা হলো, উল্লিখিত সম্পত্তি পচনশীল সম্পত্তি হলে করণীয় আমরা দেখতে পাবো 525 পুলিশ আইন 26-2। পুলিশ আইন 26-2। আপনাদের প্রথম কাজ হচ্ছে আগে ধারাগুলো লিখবেন। কিভাবে লিখবেন? 523-1 ড্যাশ দিয়ে লিখবেন পুলিশ আইন 24। খেয়াল করেন কিন্তু 523-1 পুলিশ আইন 25, 523-2 পুলিশ আইন 26-1, 524 পুলিশ আইন 27, 525 পুলিশ আইন 26-2। আগে ধারাগুলো সেট করবেন, এরপরে মূল বিষয় জানবেন, তাহলে আপনাদের মাথায় ক্যাচ করবে। তাহলে দাবিদারহীন সম্পত্তি পাওয়ার পর, এক্স্যাক্টলি দাবিদারহীন সম্পত্তি পাওয়ার পর আমরা দেখি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন 523-1 পুলিশ আইন 25। ম্যাজিস্ট্রেট মালিক খোঁজার জন্য বিজ্ঞপ্তি দিবে 523-2 পুলিশ আইন 26-1। 6 মাসের মধ্যে মালিক যদি হাজির না হয়, সেক্ষেত্রে 524 পুলিশ আইন 27 ধারা মোতাবেক অর্থ সরকারি কোষাগারে জমা হবে। আর সর্বোপরি মালামাল যদি পচনশীল হয়ে থাকে, পচনশীল সম্পত্তি তাৎক্ষণিক বিক্রিপূর্বক অর্থ সরকারি কোষাগারে জমা হবে 525 পুলিশ আইন 26-2। সর্বোপরি এই বেওয়ারি সম্পত্তির ক্ষেত্রে আপনি প্রবিধান ব্যবহার করবেন 251। প্রবিধান কত? 251। তাহলে আমরা পেয়েছি 523, 524, 525 এই 4টা ধারা। এই 4টা দিয়ে অর্থাৎ 523-1, 523-2, 524, 525 এই 4টা ধারা দিয়ে অধিকাংশ সময় প্রশ্ন এসে থাকে। একটু ভালোভাবে আমরা জানবো। দেন আমরা চলে যাব, খেয়াল করি সবাই, 45তম অধ্যায় অনিয়মতান্ত্রিক কার্যক্রম প্রসঙ্গে। 45তম অধ্যায় অনিয়মতান্ত্রিক কার্যক্রম প্রসঙ্গে আমরা দেখব অনিয়মতান্ত্রিক কার্যক্রমের বিষয়ে বলা আছে 533 ধারায়। 533 ধারায় কি বলা আছে আমরা দেখতে পাই, ম্যাজিস্ট্রেট 164, 364 ধারা মোতাবেক যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে থাকেন, যার জবানবন্দি নিলেন তিনি চাইলে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারেন যে উল্লিখিত ধারার যে নিয়ম নীতি বিধিবিধান তিনি যথাযথভাবে পালন করেন নাই, অর্থাৎ নিয়মের বাইরে তিনি জবানবন্দি নিয়েছেন। আসামিকে জবানবন্দি নেওয়ার বিষয়ে তার কিছু রাইট রয়েছে, আপনারা জানেন কিনা? 3 ঘন্টা সময় দিতে হবে, তাকে জানাইতে হবে, যুক্তিকতা নির্ধারণ করতে হবে। যদি তিনি সব মেনে সাক্ষ্য দেন, তাহলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার বিষয় রয়েছে। তাহলে এই অধিকারগুলো প্রতিপালিত হয় নাই আসামির প্রতি। যদি আসামি অভিযোগ উত্থাপন করতে চায়, সেক্ষেত্রে উত্থাপন করতে পারেন 533 ধারা মোতাবেক। তবে উত্থাপন করলেও অজুহাত বলে গণ্য করা হবে। যুক্তিযুক্ত কোনো কারণ না থাকলে ম্যাজিস্ট্রেট যাহা করেছেন তাহাই সঠিক বলে গণ্য হবে 533। অর্থাৎ আপনি অভিযোগ উত্থাপন করা পর্যন্ত আদালত আপনাকে রাইট দেওয়া হয়েছে 533 ধারা অনুযায়ী। দেন আমরা দেখতে পাই 46তম অধ্যায়। 46তম অধ্যায় বিবিধ, সর্বশেষ অধ্যায়। আমরা দেখতে পাই 539 থেকে 565। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে পড়েছিলাম, আদালত চাইলে যে কোনো সময়, কোনো সুনির্দিষ্ট কথা নাই, তদন্ত, অনুসন্ধান, বিচার অথবা অন্য কোনো কার্য দ্বারাই
আদালত চাইলে সাক্ষী আহ্বান করতে পারেন। সাক্ষী আহ্বান করতে পারেন, এক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা নাই, যা আমরা দেখতে পাই 540। সাক্ষী আহ্বান করতে পারেন 540। আর আমরা কিন্তু পড়েছিলাম 353 ধারায় আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ, 512 ধারায় আসামির অনুপস্থিতিতেও সাক্ষ্য গ্রহণ করা যাবে। এছাড়া আমরা ওই দিনই বলেছিলাম আসামি 5 জন অথবা আসামি 2 জন, একজন উপস্থিত একজন অনুপস্থিত, সেক্ষেত্রেও সাক্ষ্য গ্রহণ করা যায় 540 ক। সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ করতে পারবো 540 ক। তাহলে আমরা অনেকগুলো বিষয় জানলাম, খেয়াল করবো সবাই। প্রথমে আমরা জেনেছি স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষমতা 1 মাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন আদালত সংশ্লিষ্ট অপরাধীকে, 522। দেন আমরা জেনেছি বেওয়ারিশ সম্পত্তি প্রাপ্তির পর পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দিবেন, 523-1 পুলিশ আইন 25। খেয়াল করি কিন্তু সবাই, পুলিশ আইন 25। দেন আমরা জেনেছি বেওয়ারিশ সম্পত্তি যে প্রতিবেদন দিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, মালিক খোঁজার জন্য ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন, 523-2, যা আমরা দেখতে পাই 26-1 পুলিশ আইন 26-1। মালিক খোঁজার বিজ্ঞপ্তি প্রকাশের 6 মাসের মধ্যে যদি মালিক হাজির না হয়, 524 পুলিশ আইন 27 মোতাবেক অর্থ সরকারি কোষাগারে জমা হবে বিক্রয়পূর্বক। আর সর্বোপরি 525 আমরা পড়েছি বেওয়ারিশ সম্পত্তিটা যদি পচনশীল সম্পত্তি হয়, অতি দ্রুত বিক্রয়পূর্বক সরকারি কোষাগারে জমা হবে, যা পুলিশ আইন 26-2। পুলিশ আইন 26-2। এছাড়া আমরা জেনেছি অনিয়মতান্ত্রিক কার্যক্রম প্রসঙ্গে 533 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তিনি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছেন, সে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার উপর প্রশ্ন উত্থাপন করতে পারেন 533 দ্বারা আসামি। 540-এ পড়েছি আদালত চাইলে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে সমন দ্বারা সাক্ষী তলব করতে পারেন, 540। আর সর্বশেষ পড়েছিলাম 540-এর ক, অপরাধী যদি হয়ে থাকে, আসামি যদি হয়ে থাকে 10 জন, 5 জন উপস্থিত আছে 5 জন অনুপস্থিত, এই অর্ধেক অনুপস্থিত অর্ধেক উপস্থিত থাকলেও সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মামলার কার্যক্রম চলমান থাকবে 540-এর ক। 540-এর ক, যা আমরা ইতিমধ্যে জেনেছি আসামের উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণের পদ্ধতি বা বাধ্যবাধকতা 353, আসামি অনুপস্থিত থাকলেও করা যাবে 512, অর্ধেক আসামি উপস্থিত অর্ধেক অনুপস্থিতের ক্ষেত্রে করণীয় আমরা দেখতে পাই 540-এর ক। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।